আলিবাবা ও 40 চোর। পাঠে চন্দনা সান্যাল। এক কাঠুরের ছেলে। পারস্য এক মজার দেশ। লোকে বলে সেখানে সব বাদশা ও সুলতানের বাস। শুধু ধনী লোকেরাই বুঝি পারস্যে থাকে, কোনো গরিব লোক সেখানে নেই। সে কথা কিন্তু সত্য নয়। গরিব লোক অনেক সেখানে ছিল, আজও আছে। অনেক কাল আগেকার কথা, শহর থেকে কিছু দূরে এক গাঁয়ে মনসুর নামে এক কাঠুরে বাস করত। তার ছিল 2 ছেলে, বড়টির নাম কাসেম আর ছোটটির নাম আলিবাবা। মনসুর ছিল বড় গরিব, বুড়ো হয়ে গিয়েছিল, তবুও সে কাঠ কাটত। সেই কাঠ বাজারে বেচে যা পেত তাই দিয়ে কোনো মতে সংসার চালাত। আবার কিছু কিছু জমিও রাখত। সেই জমানো টাকা আর বসত বাড়িটা মনসুর সবার আগে সমান 2 ভাগ করে 2 ছেলেকে কাছে ডেকে বলল, আমি মরে গেলে তোমরা ঝগড়াঝাটি করো না, ভালোভাবে থেকো। কিছুদিন পর মনসুর মারা গেল। 2 ছেলে কাসেম ও আলিবাবা তখন 2 ভাগ করে বাড়িটায় থাকতে লাগলো। দুজনেই এখন বড় হয়েছে, তাই তারা বিয়ে করে ঘর সংসার করতে লাগলো। কাসেমের বউয়ের নাম সাকিনা। সে ছিল সেখানকার এক বড় লোকের আদুরে মেয়ে। তার কোনো ভাই বোন ছিল না বলে বাবা মারা যাবার পর টাকা পয়সা ও জমি জমার মালিক হলো কাসেম। কাসেম তাই সেই এলাকার একজন গণ্যমান্য বড় লোক হয়ে উঠল। ছোট ভাই আলিবাবাও বিয়ে করলো, তবে তার বউ আমিনা ছিল গরিব ঘরের মেয়ে। কাজে আলিবাবার আর বড় লোক হওয়া ভাগ্যে ঘটল না। তাকে কাঠুরের ছেলে হয়েই থাকতে হলো। বাবার মতো সেও রোজ জঙ্গলে কাঠ কাটতে যেত এবং কাঠ কেটে আনতো। সেই কাঠ বেচে চলতো তার সংসার। এদিকে আরো বাড়তে লাগলো কাসেমের টাকা পয়সা। শ্বশুরের একটি দোকান ছিল, সেই দোকানের মালিক হলো কাসেম। সেই দোকান থেকে মাসে মাসে অনেক টাকা আসতো, তাই তার ভাগের বাড়িটুকু ভেঙে সে বড় পাকা বাড়ি তৈরি করে ফেললো। বাড়িতে রাখলো চাকর, রাখাল, চাকরানি ও লোকজন। আলিবাবা পুরনো বাড়িতে কোনো রকমের দিন কাটাতে লাগলো। দিন আনে দিন খায়, এভাবে অনেক দিন চলে গেল। তবু তার মনে কোনো দুঃখ ছিল না। যা আছে তাই নিয়েই সে সুখী হয়ে থাকবার চেষ্টা করত। বড় ভাইয়ের ওপর তার কোনো হিংসাও ছিল না। 2 ভাইয়ের দিন কেটে যায়। কাসেম ব্যবসা করে আর শ্বশুরের দেওয়া জমিদারি দেখে। টাকার গদির ওপর বসে গোপে তা দিয়ে আরামে দিন কাটায়। আর আলিবাবা রোজ সকাল বেলা একটা গাধা নিয়ে পাহাড়ের ধারে জঙ্গলে যায়। সেখানে নিজের হাতে গাছ কাটে। সেই গাছ কুড়ুল দিয়ে চিড়ে চেলা কাঠ তৈরি করে। তারপর সেই কাঠ গাধার পিঠে তুলে বাজারে যায়। কাঠ বিক্রি করে যা কিছু পায় তাতেই সে খুশি থাকে। অনেক সময় গাঁয়ের লোকেরা আলিবাবাকে বলে, তুমি এত কষ্ট করছো কেন? দাদার কাছে কিছু চাও, তার তো কত টাকা। আলিবাবা জবাব দেয়, দাদার কাছে কেন চাইবো? আমি খেটে যা রোজগার করি তাতেই আমার চলে যায়। আলিবাবার কাজের উৎসাহ খুব। সে খেটে রোজগার করতে চায়। আগে ছিল একটা গাধা, তারপর আরো একটি গাধা কিনে ফেলল। 2টি গাধা নিয়ে বলে যায়। বেশি কাঠ কাটে, অনেক কাঠ বিক্রি করে টাকাও বেশি পায়। সেজন্য সে 2টি গাধা নিয়ে কাঠ কাটতে বনে গেল। বাড়ি থেকে বেরুতে দেরি হয়ে গিয়েছিল, তাই কাঠ কাটতে কাটতে বেলা হয়ে গেল। ভাবলো এখন বাজারে গেলে আর তো কাঠ বিক্রি করা হবে না, তাই ঠিক করলো কাঠ নিয়ে বাড়ি ফিরে যাবে। কিন্তু সামনের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। যে পথ দিয়ে বাড়ি যাবে সেই পথ ধুলায় ধুলাময় হয়ে গেছে। ঝোড়ো হাওয়া নেই, তবে এত ধুলো উঠছে কিভাবে? কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকার পর আলিবাবা দেখতে পেল একদল লোক জোরে জোরে ঘোড়া ছুটিয়ে সেদিকে আসছে। আলিবাবার মনে ধারণা হলো এই দুপুর বেলা
এমন গভীর জঙ্গলে কোনো ভালো মানুষ তো আসে না, এরা হয়তো ডাকাতের দল, কোনো জায়গায় ডাকাতি করে ধরা পড়বার ভয়ে এদিকে পালিয়ে আসে। এত ডাকাত একসঙ্গে দেখে আলী বাবার খুব ভয় হলো। সে গাধা দুটিকে ছেড়ে দিয়ে এক গাছের ওপর উঠে লুকিয়ে রইল, কারণ ডাকাতদের কোনো বিশ্বাস নেই, হয়তো তাকে দেখতে পেলেই মেরে ফেলবে। এদিকে গাধা দুটি ছাড়া পেয়ে ঘাস খেতে খেতে গভীর জঙ্গলের ভেতরে চলে গেল। তাদের আর দেখতে পাওয়া গেল না। গাছের ওপর বসে আলী বাবা ভয়ে কাঁপতে লাগলো। ডাকাতেরা ঘোড়া ছুটিয়ে এলো একেবারে পাহাড়ের কাছে। তারপর তারা ঘোড়া থেকে নেমে এদিক ওদিক তাকাতে লাগলো। আলী বাবা গুনে গুনে দেখলো ডাকাতরা আছে 40 জন। সবারই কাট্টা গোট্টা জোয়ান চেহারা, হাতে ঢাল তরোয়াল, কয়েকজনের হাতে বর্ষাও আছে। তারা ঘোড়াগুলির পিঠ থেকে বড় বড় থলি নামাতে লাগলো। তাদের মধ্যে একজন খুব শক্তিশালী এবং মোটা চেহারার লোক। সেই লোকটাকে ডাকাতদের সর্দার বলে মনে হলো। তখনও ঘোড়ার পিঠ থেকে সব থলি নামানো হয়নি। সর্দার তাদের দিকে তাকিয়ে বলল, এখানে নিশ্চয়ই কোনো লোক এসেছিল একটু আগে। ওই গাছগুলি দেখলে মনে হয় কিছুক্ষণ আগে সব কাটা হয়েছে। সেই লোক বোধহয় আশেপাশেই আছে, আমাদের সবকিছু দেখছে। লোকটাকে খুঁজে বার করো। ডাকাতটা তখন এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো, কিন্তু কোথাও কোনো লোক দেখতে পেল না। সর্দার বলল, আরো ভালো করে খুঁজে দেখো, লোক বেশি দূর যেতে পারেনি। আলী বাবা গাছের ওপর উঠে সব কিছু দেখতে লাগলো। ডাকাতদের কথাও সে শুনতে পেল। তারা ভাগ্য ভালো যে গাছটার উপর সে উঠেছিল সেটা ছিল খুব ঝাঁকড়া, ঘন পাতায় ঢাকা, তাই ডাকাতরা তাকে দেখতে পায়নি। ডাকাতরা এদিক ওদিক ঘুরে বাইরের কোনো লোককে দেখতে পেল না। তখন সবাই এক জায়গায় জড়ো হলো। পরে সর্দারের হুকুমে তার পেছন পেছন সেই গাছটার নিচ দিয়েই পাহাড়ের এক ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর যা কাণ্ড হলো তা দেখে আলী বাবার তো চোখ চড়ক গাছ। ডাকাতদের সর্দার পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে জোরে গলায় হেঁকে বলল, সিসেম ফাক। অমনি পাহাড়ের গায়ে একটা বড় পাথর সরে গিয়ে দরজার মতো হলো। সেই দরজা দিয়ে সর্দারের পেছন পেছন একে একে 40 জন ডাকাত ভেতরে একটা গুহার মধ্যে ঢুকে পড়ল। তারপর ধীরে ধীরে দরজাটা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সেখানে যে একটি দরজা থাকতে পারে তা দেখেও কিছু বোঝবার উপায় রইল না। আলী বাবা গাছের উপর বসে সিসেম ফাক কথাটি বারবার মনে আওড়াতে লাগলো। ডাকাতটা তখন গুহার মধ্যে ঢুকে পড়েছে। তখন আলী বাবা মনে করলো গাছ থেকে নেমে তাড়াতাড়ি পালিয়ে যাবে, কিন্তু একটু পরেই ভাবলো, যদি সে নামতেই ডাকাতটা কেউ বেরিয়ে পড়ে তবে বিপদের তো শেষ থাকবে না। রাত হয়ে গেলেও তো সে গাছের ওপরেই বসে থাকবে। খুব বেশিক্ষণ আলী বাবাকে গাছের ওপর বসে থাকতে হলো না। ডাকাতটা একে একে গুহার ভেতর থেকে বেরিয়ে এলো। আলী বাবা গুনে গুনে দেখলো সর্দার ছাড়াও 40 জন ডাকাতেই বাইরে চলে এসেছে। সব ডাকাতটা বেরিয়ে আসার পর সর্দার আবার বিকট গলায় হেঁকে উঠল, বন্ধ। এই কথা বলার পরে ধীরে ধীরে দরজাটা বন্ধ হয়ে গেল। আলী বাবা গাছের ওপর বসে সিসেম বন্ধ কথা দুটি মুখস্থ করে ফেলল। দরজা বন্ধ হয়ে যাবার পর দস্যুরা একে একে ঘোড়ার পিঠে উঠে বসলো। তারপর ঘোড়া ছুটিয়ে চলে গেল তাড়াতাড়ি। আলী বাবা তবু ভয়ে ভয়ে গাছ থেকে নামলো না, যদি ডাকাতরা আবার ফিরে আসে। আরো অনেকক্ষণ বসে থাকার পর সে ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো। এখন গাধা ছাড়া কেমন করে সে বাড়ি ফিরবে? এদিকে ওদিকে কোথাও গাধা দুটিকে দেখতে পাওয়া গেল না। আলী বাবা জঙ্গলের অন্য দিকটা খুঁজতে লাগলো। সেখানে পাওয়া গেল গাধা দুটিকে। তখন টানতে টানতে এনে ওদের গাছের সঙ্গে বেঁধে রাখলো।